সংসদ নির্বাচনে চলছে ভোট গণনা। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিএনপি ৭০, জামাত ১১টি ও এনসিপি ১টি আসনে জয়ী। সুষ্ঠুভাবে ভোট শেষ হওয়ায় জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা। বিএনপির জয়ে শতভাগ আশাবাদী তারেক রহমান বললেন, ভোটের মাধ্যমে দেশের মানুষ যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম। সরকার গঠনে আশাবাদ ডাক্তার শফিকের। ভোটে অনিয়মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা দাবি জামাতের। জোটগতভাবে সরকার গঠনে আশাবাদী নাহিদ। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের সন্তোষ। বিবিসি, সিএনএন সহ বিশ্ব গণমাধ্যমে নির্বাচনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা চলছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপির ৭২ জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামী জয় লাভ করেছে ২২টি আসনে, এনসিপি পেয়েছে ২টি আসন আর অন্যান্য ৩টি আসন। ঢাকা ১৭ আসন এবং বগুড়া ৬ থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জয়লাভ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। সকাল ৭:৩০ থেকে শুরু হয়ে বিকেল ৪:৩০ পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এরপর সামান্য বিরতি দিয়ে ভোট গণনা শুরু হয়। রাত ৯টার পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে একে একে আসতে থাকে ফলাফল। সবার আগে ঝিনাইদহ ১ আসনের বিএনপির সাবেক অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত ফল ঘোষণা আসে। সুনামগঞ্জ ২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী। গোপালগঞ্জ ৩ আসনে বিএনপির এস.এম. জিলানী। কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। কিশোরগঞ্জ ৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলম। চট্টগ্রাম ৩ আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা। কক্সবাজার ১ আসনে বিএনপির সালাউদ্দিন আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত। কক্সবাজার ২ আসনে বিএনপির মাহফুজুল্লাহ ফরিদ। কক্সবাজার ৩ আসনে বিএনপির লুৎফুর রহমান কাজল। মৌলভীবাজার ২ আসনে বিএনপির শওকতুল ইসলাম শকু। মৌলভীবাজার ৩ আসনে বিএনপির এম নাসের রহমান। মৌলভীবাজার ৪ আসনে বিএনপির হাজী মুজিবুর রহমান চৌধুরী। কুমিল্লা ৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা ১ আসনে বিএনপির প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বাগেরহাট ৩ আসনে বিএনপির শেখ ফরিদ। পটুয়াখালী ৪ আসনে বিএনপির এবিএম মোশাররফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম ৪ আসনে জামায়াতে ইসলামীর মুস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। যশোর ৫ আসনে জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট গাজী এনামুল হক। যশোর ৬ আসনে জামায়াতে ইসলামীর মুক্তার আলী। রংপুর ১ আসনে জামায়াতে ইসলামীর রায়হান সিরাজি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা ৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হচ্ছে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে ব্রিফিং করছেন সচিব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ৫টা কেন্দ্রের ফলাফল আমার হাতে যা আছে আমি জানিয়ে দিচ্ছি। জনাব মোহাম্মদ আব্দুর রউফ সরকার বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৬৭ ভোট। জনাব মোহাম্মদ আইনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫১৪ ভোট। জনাব মোহাম্মদ ইলিয়াস রেজা রবিন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ ভোট। জনাব মোহাম্মদ ফজলুল হক জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ ভোট। সিরাজগঞ্জ ৫ মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৩২। আমার কাছে ৪টা ভোট কেন্দ্রের হিসাব আছে, আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। জনাব নুরুন নাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন ৮২ ভোট। জনাব মোহাম্মদ আকবর হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪,২২০ ভোট। জনাব মোহাম্মদ আলী আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩,৭০১ ভোট। জনাব মোহাম্মদ ইউসুফ আলী গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন ২ ভোট। জনাব মোহাম্মদ মতিয়ার রহমান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন ১০ ভোট। সিরাজগঞ্জ ৬ মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৬১টি। আমার কাছে ফলাফল আছে, বেসরকারি ভাবে আমি ফলাফল বলতে পারবো। ৭টি কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আবু জাফর মোহাম্মদ আনোয়ারুল সাদাত আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীকে পেয়েছেন ১৪ ভোট। জনাব ইলোরা খাতুন জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন ২৯ ভোট। জনাব এম এ মুহিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭,৫৬৫ ভোট। জনাব এস.এম. সাইফ জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন ৩,৬৩২ ভোট। জনাব মিসবাউদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯২ ভোট। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে ৪৩ ভোট। জনাব মোহাম্মদ আসাদুল হক আম জনতার দল প্রজাপতি। নির্বাচন কমিশন থেকে দেখছিলেন ফলাফল ঘোষণা করছিল সচিব। দর্শক, নির্বাচনের এখনকার চিত্র সম্পর্কে জানতে আমরা সরাসরি চলে যাব রংপুরে। সেখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার জুয়েল আহমেদ। জুয়েল শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? রংপুরে কি অবস্থা? রংপুরে হচ্ছে আমরা জানি যে নির্বাচন শেষে আমাদের এখন ভোট গণনা চলছে। কতগুলো কেন্দ্রের আসলে ভোটের ফলাফল এসে পৌঁছেছে, কি অবস্থা সেখানকার চিত্র আমাদের জানাবেন। 11 দলীয় জোট এগিয়ে আছে এবং একটিতে বিএনপির মনোনীত প্রার্থী এগিয়ে আছেন। সেই ভোটেরও ব্যবধান খুব একটা বেশি না, তবু আমি একটু পরিসংখ্যান দিতে চাই। ত্রিনা, রংপুর 1, এখানে মোট ভোট কেন্দ্র হচ্ছে 139টি। এর ফলাফল আমরা পেয়েছি 139টিরই। এখানে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, যিনি 11,45,088টি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ধানের শীষের প্রার্থী, তিনি পেয়েছেন 69,460টি ভোট। এবং রংপুর 2-এ যদি আমরা বলি, এখানে মোট ভোট কেন্দ্র 138টি, ফলাফল পেয়েছি 137 কেন্দ্রের। দাঁড়িপাল্লা 1,49,680 এবং ধানের শীষ 69,910টি এবং পাশাপাশি লাঙ্গল পেয়েছেন 19,693টি। রংপুর 3 আসন যদি আমরা বলি, ফলাফল 90 কেন্দ্রে পেয়েছে দাঁড়িপাল্লা 91,913, ধানের শীষ পেয়েছে 43,085টি এবং লাঙ্গল পেয়েছে 20,553টি ভোট। রংপুর 4 আসনের যদি কথা বলি আমরা, এখানে মোট ভোট কেন্দ্র 163টি, ফলাফল পেয়েছি আমরা 156টি, ধানের শীষ পেয়েছে 1,30,628 এবং শাপলাকলি প্রতীক নিয়ে 11 দলীয় জোট প্রার্থী লড়ছেন আক্তার হোসেন, তিনি পেয়েছেন 1,42,649টি ভোট। আমরা এখন যেতে পারি রংপুর 5 আসন, যেটি এখানে মোট ভোট কেন্দ্র হচ্ছে 153টি, ফলাফল পেয়েছি 140টি। এর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন 1,65,360টি ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছে ধানের শীষের প্রার্থী 1,20,056টি ভোট, আর লাঙ্গল পেয়েছে 14,944টি ভোট। রংপুর 6, যেটি পীরগঞ্জ আমরা বলি, পীরগঞ্জ উপজেলা, এই উপজেলায় মোট ভোট কেন্দ্র হচ্ছে 114টি। এর মধ্যে ফলাফল পেয়েছি 81টি ভোট কেন্দ্রের এবং এগিয়ে আছে 88,553টি ভোট পেয়ে এগিয়ে আছে ধানের শীষের প্রার্থী, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন দাঁড়িপাল্লার 84,554টি ভোট পেয়েছেন। এবং আমরা মোটামুটি 2টি আসন অর্থাৎ 1-2 রংপুর, এই 2টি আসনের যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন বা 11 দলীয় জোট প্রার্থী, তাদেরকে মোটামুটি তারা ঘোষণা করা হয়েছে, তাদেরকে অসমর্থিত সূত্রে তারা নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে। এখন এখানে আসার পর হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল আহমেদ। জনগণ বিপুল ভোট দিয়ে বিএনপিকে জয়ী করবে বলে আশা দলটির চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। সুষ্ঠু ভোট হলে সব দলই ফলাফল মেনে নেবে বলে জানান তারেক রহমান। সিকান্দার রিমানের রিপোর্ট, ভিডিও ধারণ করেছেন কেজেড সোহেল ও জাহাঙ্গীর আলম। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও ভোট দেন একই সময়ে। ভোট শেষে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বিভিন্ন বিষয়ে জানতে চান বিএনপি চেয়ারম্যান। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সব দলই ফলাফল মেনে নেবে। নির্বাচনে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে, কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে।
আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নেবে না। এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ফল গণনায় দেরি হবার কোনো কারণ দেখছেন না তিনি। নির্বাচন পরবর্তী যৌক্তিক সময়ে ফলাফল ঘোষণার কথা বলেন তিনি। ফল গণনায় কেন দেরি হবে? দেরি হবার কোনো কারণ নাই। কেন দেরি হবে? আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন। পরে ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী, পান্থপথ, ভাসানটেক, মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, সোভানবাগ, বনানীর বিদ্যানিকেতন সড়ক হয়ে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন তারেক রহমান। আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। যেসব রাজনৈতিক দলকে নিয়ে একসাথে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি, সেসব দলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। উৎসব মুখর পরিবেশে দিনভর ভোটাধিকার প্রয়োগ করলো এদেশের সাধারণ মানুষ। সরকার তার কথা রেখেছে জনগণ। এখন আগামী দিনে যে দলটি রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে জনগণের সেই অধিকার বাস্তবায়ন করবে, আইনের শাসন, মানবাধিকার এবং সাধারণ মানুষের বাক স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়টি দেখবে। সেই সঙ্গে মৌলিক মানবাধিকার বাস্তবায়নে আগামী সরকার সচেষ্ট হবে এমন প্রত্যাশা সাধারণ ভোটারের। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, বিএনপি অনিবার্য বিজয় ঠেকানোর কোনো অপচেষ্টা সফল হবে না, বলেন ঐক্যবদ্ধভাবে সকল অপচেষ্টা রুখে দিয়েছে জনগণ। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহাদি আমিন। রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যাতে ভোটারদের মনে ভোট প্রদানের বিষয়ে এক ধরনের ভীতি তৈরি হয়। বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের জনগণ বিশ্বাস করে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা গেলে এবং ভোট গণনা সঠিকভাবে পরিপালন করা গেলে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে আজ ভোটাধিকার প্রয়োগ করেছে, ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার সেটি আন্তরিকভাবে বাস্তবায়ন। দর্শক, চট্টগ্রামে রয়েছেন সহকর্মী শাহেদা পিয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। পিয়া, চট্টগ্রামে ভোট গণনার সবশেষ তথ্য জানাবেন। এর আগে যেমনটা বলছিলাম, আসলে চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে তার যে বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এরপর থেকে কিন্তু ভোট গণনা চলছে এখন পর্যন্ত। আমি এখন আছি আসলে চট্টগ্রামের যে জেলা প্রশাসকের যে সম্মেলন কক্ষ। চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে তার মধ্যে 10টি আসনে রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের জেলা প্রশাসক, সেখান থেকে আসলে ভোটের যে ফলাফল সেটি ঘোষণা করা হচ্ছে এবং চট্টগ্রামের আরেকটি জায়গা থেকেও কিন্তু ভোটের ফলাফল ঘোষণা করছে। বাকি যে 5টি আসন রয়েছে সেখানকার, সেটি হচ্ছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন যে জিমনেশিয়াম রয়েছে সেখান থেকে। আমরা যে মোটা দাগে যদি বলি, বেসরকারি যে ফলাফল আমাদের কাছে এসেছে, সবগুলো কেন্দ্রের ফলাফল এখন আমরা পাইনি, তবে যে কয়টি ফলাফল এসেছে তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে 16টি আসনের মধ্যে এখন পর্যন্ত আসলে যে কয়টি কেন্দ্রের ফলাফল এসেছে তাতে ধানের শীষের প্রার্থীরা কিন্তু এগিয়ে আছে। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 14টি আসনের মধ্যে কিন্তু ধানের শীষের প্রতীকের যে প্রার্থীরা তারা কিন্তু এগিয়ে আছেন এবং চট্টগ্রামের যে আর 2টি আসন সেখানে কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকের যে প্রার্থী রয়েছেন তারা এগিয়ে আছেন। একটু যদি আমি একেবারে আসন ধরেই বলি, সেক্ষেত্রে চট্টগ্রাম 1 আসন অর্থাৎ মিরসরাই আসনে কিন্তু মোট ভোট কেন্দ্র ছিল 106টি, যার মধ্যে এখন পর্যন্ত 10টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। তার মধ্যে ধানের শীষের যিনি প্রার্থী নুরুল আমিন, তিনি পেয়েছেন 10,139 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ সাইফুর রহমান, তিনি পেয়েছেন 6,496 ভোট। এবং চট্টগ্রামের ফটিকছড়ি যে আসন চট্টগ্রাম 2, তার সেটিতে মোট ভোট কেন্দ্র ছিল 140টি এবং এখন পর্যন্ত আসলে 20টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে। তার মধ্যে ধানের শীষের যে প্রার্থী
নুরুল আমিন দুঃখিত সরোর আলমগীর, তিনি পেয়েছেন 18,119 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের তিনি পেয়েছেন 6,290 ভোট। এবং চট্টগ্রামের যে 3 আসন সন্দ্বীপ, সেখানেও কিন্তু বিএনপির যিনি প্রার্থী মোস্তফা কামাল পাশা, তিনি এগিয়ে রয়েছেন। চট্টগ্রাম 6 আসন, চট্টগ্রাম 7 আসন, এই দুটি আসনেও ধানের শীষের প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং চট্টগ্রাম 12 আসনেও এখন পর্যন্ত ধানের শীষের মোহাম্মদ এনামুল হক তিনি এগিয়ে আছেন এবং চট্টগ্রাম 13 আসনে সেখানেও যিনি ধানের শীষ নিয়ে করছিলেন, নির্বাচন করেছেন, তিনিও কিন্তু এগিয়ে আছেন। এবং চট্টগ্রাম 14 এবং 15 এই দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিএনপি প্রার্থীর পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু এগিয়ে রয়েছেন। তো আসলে বলা চলে যে এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে, বেসরকারি যে ফলাফল, তাতে কিন্তু দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম 16টি আসন 14টি আসনে কিন্তু বিএনপি প্রার্থীরা এগিয়ে। এখন পর্যন্ত ছিল আসলে আমার কাছে এই পর্যন্ত সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিদা পিয়া। নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে সিলেটে রয়েছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিশান, ভোট গণনা চলছে, সবশেষ কয়টি কেন্দ্রের ফলাফল জানতে পেরেছেন? নাদিরা, আমি যেমনটা বলছিলাম, আমি এই মুহূর্তে আসলে সিলেটে রয়েছে। সিলেটে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়, জেলা প্রশাসক জায়গা, সেখানে রয়েছে, যেখান থেকে ফলাফল ঘোষণার কথা। তবে ভোটের দীর্ঘ সময় পেরিয়ে গেলে কিন্তু সিলেটের কোনো আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা শুরু করতে পারেনি রিটার্নিং কর্মকর্তা। তিনি সন্ধ্যায় আমাদেরকে জানিয়েছিলেন আগে পোস্টাল ব্যালট সেটি গুনবেন, তারপরে তিনি আসলে এখানে সে ফলাফল ঘোষণা করবেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু মঞ্চ তৈরি থাকলে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা আসেনি ও ফলাফল ঘোষণা করেনি। তবে আমরা আশা পারবো। এর মধ্যে সিলেটের যে 6টি আসন, সেই 6টি আসনের মধ্যে সিলেট 1 আসনে 215টি ভোট কেন্দ্রের মধ্যে 70টির প্রাপ্ত ফলাফল এসে পৌঁছেছে বেসরকারিভাবে। সেটি হচ্ছে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তির ধানের প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 57,584 ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লার প্রতীকে জামাত ইসলামের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রাপ্ত ভোট হচ্ছে 40,895 ভোট। এছাড়া সিলেট 2 আসনে মোট ভোট কেন্দ্র 128টি, এর মধ্যে 52টি প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী তাহসিনা রোজের লুনা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 44,775 ভোট। অন্যদিকে দেয়ালঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী মুনতাসির আলীর প্রাপ্ত ভোট 14,543 ভোট। সিলেট 3 আসনে মোট ভোট কেন্দ্র 151টি, এর মধ্যে 28টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের যেটি বেসরকারি সূত্রে আমরা পেয়েছি, বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 23,267 ভোট এবং রিক্সা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলিউদ্দিন রাজের প্রাপ্ত ভোট 13,861। 4 আসনে মোট ভোট কেন্দ্র 162টির মধ্যে 43টির প্রাপ্ত ফলাফল যেটি বেসরকারি সূত্রে, যেটি বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 38,099 ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামাত ইসলামের প্রার্থী জয়নাল আবেদিনের প্রাপ্ত ভোট 646। কিছুক্ষণ আগে আরিফুল হক চৌধুরী কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি যেটি জানালেন যে দেশের তিনি বিজয়ী হয়েছেন। সুতরাং আমরা যেহেতু প্রার্থী নিজে সেখানে কথা বলেছেন আমাদের সঙ্গে, সেটা বলা যেতে পারে যে বিশেষভাবে এই স্টেশনের 4 আসনে আরিফুল হক চৌধুরী বিজয়ী। তিনি আগে সিলেট সিটি মেয়র হিসেবে ছিলেন। এছাড়া সিলেট 5 আসনে 57টি ভোট কেন্দ্রের মধ্যে 67টি কেন্দ্রের ফলাফলে 11 দলীয় জোটের খেলাফত মজলিস করলেন প্রার্থী মুফতি আবুল হাসান 22,680 ভোট পেয়েছেন। বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মামুন রশিদ প্রার্থী মামুন ফুটবল পেয়েছেন 14,987 ভোট। এছাড়া সিলেট 6 আসনে যেখানে জামাত এবং বিরোধী প্রার্থীর মধ্যে মোটামুটি বলা যায় হাড্ডাহাড্ডি একটি লড়াই চলছে, সেখানে ধানের শীষ প্রতীক নিয়ে সিলেট 92টি কেন্দ্রের মধ্যে 96টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী ইমরান আহমেদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন 57,000 ভোট এবং জামাতের প্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 80,028 ভোট। মোটামুটি এই ছিল সিলেটের 6টি আসনের ফলাফল। তবে আনুষ্ঠানিকভাবে ফলাফল জানানো শুরু হলে আমরা আরো বেশি জানাতে পারব। রিশান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে সংযুক্ত ছিলেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং উৎসবমুখর হওয়ায় অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ সক্রিয় ভূমিকা রেখেছেন বলেও জানান প্রধান উপদেষ্টা। এর আগে রাজধানীর একটি কেন্দ্রে ভোট দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের জন্য মহা আনন্দের দিন আজ, দুঃস্বপ্নের অবসানের দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে 10:20 দিকে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বুথে ঢুকে ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় প্রধান উপদেষ্টাকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। পরে তিনি সাংবাদিকদের জানান, এবারে নির্বাচনের মাধ্যমে দুঃস্বপ্নের অবসান হয়েছে। আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতির সবাই মিলে উৎসব করি। এবং এটা আরো নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগলো, এটা আমার জীবনের মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন, মুক্তির দিন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। পরে বাড্ডা হাই স্কুল, মিরপুর SOS কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এরপর পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন করে খোঁজ খবর নেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জনগণের ভোটে নির্বাচিত হলে সকল দলকে পাশে চাইবে জামায়াত, বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, কোনো হিংসা নয়, সবার সাথে সম্পর্ক হবে সহনশীল। তিনি হুঁশিয়ারি করে দেন, নির্বাচনে ছোটখাটো ভুল ক্ষমা করা হবে, তবে বড় ধরনের অপ্রীতিকর কিছু ঘটলে তা প্রতিহত করা হবে। নিজ নির্বাচনী আসনে ভোট শেষে কথা বলেন জামায়াত আমির। বিস্তারিত RI বাবুলের ক্যামেরায় ওমর ফারুকের রিপোর্টে। নানান শঙ্কা ও উদ্বেগকে পাশ কাটিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিন সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে সতর্ক অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিন সকালে রাজধানীর 60 ফিটে মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিকদের বলেন, এমন সরকার গঠিত হোক যে সরকার পরিবার বা দলের হবে না, সে সরকার হবে জনগণের। এ সময় জানান, নির্বাচনে ছোটখাটো ভুল হলে ক্ষমা করা হবে, তবে বড় ধরনের অপ্রীতিকর কিছু ঘটলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন জামাত আমির। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। পরে নিজ নির্বাচনী আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেন জামাত আমির। পরে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এদিন সন্ধ্যায় নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের জানান, জনগণের ভোটে নির্বাচিত হলে সকল দলকে পাশে চাইবে জামাত। কোনো হিংসা নয়, সবার সাথে সম্পর্ক হবে সহনশীল বলেও জানান তিনি। যখন আমরা নির্বাচনী এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, জয় একজনেরই হবে, বাকিরা এটা মেনে নেবে, এটাই স্বাভাবিক। তো আমরা একজনের জয় হলেও আমি মনে করি যে এটা আমাদের সকলের জয়। এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, অন্তত এই আসনের ভালো মন্দ বিষয়ে আমি যদি নির্বাচিত হই আল্লাহ তাআলার ইচ্ছায়, তাহলে আমি তাদের সকলকে সাথে নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ। এ সময় জামাত আমির নির্বাচন ব্যবস্থার সঙ্গে জড়িত সকলের চেষ্টায় একটি সফল নির্বাচন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই জন্য তারা বিশেষভাবে ধন্যবাদ পাওয়ার উপযোগী। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ভোট শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে এবং ভোটারদের উপস্থিতি ইতিবাচক ছিল উল্লেখ করে সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বেলা বাড়ার সাথে সাথেই রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়তে থাকে। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের দীর্ঘ লাইনও চোখে পড়ে। কেউ কেউ আবার পারিবারিক আবহে ভোট দিতে যান, সঙ্গে নিয়ে যান শিশুদেরও। দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি এবার সারা দেশে বিদেশিরাও নির্বাচন পর্যবেক্ষণ করেন। এরই ধারাবাহিকতায় রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সহ বিভিন্ন কেন্দ্রের ভোটদান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা।
কার্জন হল কেন্দ্র পরিদর্শন শেষে দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইউ পর্যবেক্ষক দলের প্রধান আইভার্স ইজাবস। তিনি বলেন, শান্তিপূর্ণ ভোট বাংলাদেশের গণতন্ত্রের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আজ ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গণতন্ত্রের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করছি, ভোটারদের ইতিবাচক অংশগ্রহণের খবর পাচ্ছি। আমরা সবার অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আশা করছি। এছাড়াও রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন কমনওয়েলথ ও IRI সহ বিভিন্ন বিদেশি পর্যবেক্ষণ সংস্থা। নির্বাচন পরিস্থিতি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। ভোটাররা খুবই উচ্ছ্বসিত। অনেকেই বলেছেন তারা আগে ভোট দিতে পারেনি, অনেকে এবারই প্রথম ভোট দিচ্ছে, সুতরাং তাদের ভোট ফলাফল নির্ধারণে প্রভাব ফেলতে পারে। এখনো শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে, সবকিছু ভালোই মনে হয়। আশা করি সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সার্বিক বিষয়ে 14 ফেব্রুয়ারি নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরবে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দল। দীর্ঘদিন পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন ভোটাররা। রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে একথাই বললেন বিদেশি পর্যবেক্ষকরা। তারা আশা করছেন এই নির্বাচন দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দিনের শুরু থেকেই BBC, CNN, রয়টার্স, গার্ডিয়ান, আল জাজিরার মতো বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের নির্বাচনে ভোট গ্রহণ ও দলীয় প্রার্থীদের উচ্ছ্বাস, অভিযোগ, উৎকণ্ঠা গুরুত্ব সহকারে প্রকাশ করছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ নিউজ প্রকাশ করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। এতে সকাল 7:30টার দিকে ভোট গ্রহণ শুরুর খবর প্রকাশ করা হচ্ছে। গণ অভ্যুত্থানের পর নির্বাচনে বাংলাদেশে বেশি ভোটারের অংশগ্রহণের প্রত্যাশা শিরোনামে ফরাসি বার্তা সংস্থা AFP জানায়, 15 বছরের শাসনের অবসানের পর অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি আশা করছে নির্বাচন কমিশন। বাংলাদেশের জেন জি ভোটারদের প্রত্যাশা, চাকুরি, সুশাসন ও স্বাধীনতা শিরোনামের এক প্রতিবেদনে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা 2024 সালে গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা জোরদার শিরোনামে জানায়, ভোটকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বাংলাদেশের নির্বাচন 50% বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ শিরোনামে জানায়, অর্ধেকের বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এসব কেন্দ্রের অধিকাংশে সিসিটিভি স্থাপন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের পর ক্ষমতায় আসতে যাওয়া নতুন সরকারের সামনে অপেক্ষা করছে বহুমুখী চ্যালেঞ্জ। ব্যাংকিং খাতের ভঙ্গুর পরিস্থিতি ও প্রশাসনিক কাঠামোর দুর্বলতা, সব মিলিয়ে গণতান্ত্রিক সরকার প্রথম দিন থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হবে, এমনটি মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো হবে সরকারের মূল চ্যালেঞ্জ। ব্যবসায়ীরাও বলছেন, জ্বালানি সংকটের চেয়েও নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। বছর দুয়েক ধরেই দেশের জনগণকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। দুর্বল ব্যাংকগুলোর বারান্দায় ধর্ণা দিয়েও ফেরত পাচ্ছেন না জমানো টাকা। নতুন চাকরির সন্ধান তো দূরের কথা, গেল 1.5 বছরে কাজ হারিয়েছেন অনেকে। অন্যদিকে গ্যাস বিদ্যুতের স্বল্পতায় শিল্প কারখানার উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক বাসাবাড়িতেও বন্ধ হয়েছে গ্যাসের চুলা। এমন নানা চাপের মধ্যেই আসছে নতুন গণতান্ত্রিক সরকার। এসব সংকটের মধ্যে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। বিশ্লেষকরা বলছেন, বাজারে অস্থিরতা কমানো না গেলে কর্মসংস্থান ও বিনিয়োগ দুটোই বাধাগ্রস্ত হবে। অনেক ধরনের সমস্যা, অভ্যন্তরীণ সম্পদ আহরণের সমস্যা, মূল্যস্ফীতি নামানোর সমস্যা, সামষ্টিক অর্থনৈতিক যে একটা স্থিতিশীলতা সেটাকে পুনরুদ্ধারের সমস্যা, বিভিন্নগুলোকে তাদের মোকাবেলা করতে হবে। গ্যাস, বিদ্যুৎ এগুলোর জন্য তাদের একটা অবকাঠামোগত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে, এগুলোকেও সামাল দিতে হবে। সুতরাং ডে 1 থেকেই যে দলই আসুন না কেন তাদেরকে সুশাসনের সাথে সামষ্টিক অর্থনৈতিক পরিচালনা করা,
পরিকল্পনা একটা করে 100 দিন, 1 বছর, তারপরে আমাদের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজেও তাদেরকে হাত দিতে হবে। দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা করে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে রেভিনিউ মোবিলাইজেশন বেশি করতে হবে। তবে উদ্যোক্তারা বলছেন, অর্থনীতিকে সচল রাখতে হলে সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের মোকাবেলা করতে হবে হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আপনারা দেখছেন, ইনফ্যাক্ট ভেরি আনফর্চুনেটলি সরকারি কর্মচারীরাই সরকারের এগেনস্টে কিভাবে রাস্তায় নেমে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু অর্থনীতির জন্য এবং আমাদের সাথে বহির্বিশ্বে যেসব দেশগুলো ব্যবসা করে এটা কিন্তু খুবই একটা ব্যাড সিগন্যাল দিচ্ছে। সো এটাকে আনতে গিয়ে সরকারের অনেক বেগ পেতে হবে এবং এই বেগটা সরকারকে যত তাড়াতাড়ি এবং যত শক্ত হাতে আলাপ আলোচনার মাধ্যমে এই সলিউশনটা করতে হবে। সেকেন্ডলি অফকোর্স আমাদের এনার্জি ক্রাইসিস যে সিচুয়েশনটা শুরু হয়ে গেছে এবং এটা গত কয়েক বছর ধরে বিদ্যমান, এই জিনিসটাকে শর্ট টার্ম এবং মিড টার্মের মধ্যে কিন্তু অ্যাড্রেস করতে হবে। জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই সরকারকে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের, যার উপরই নির্ভর করছে নতুন সরকারের সফলতা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। শেষ করব সংবাদ, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংসদ নির্বাচনে চলছে ভোট গণনা। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিএনপি 72, জামায়াত 22টি ও এনসিপি 2টি আসনে জয়ী। সুষ্ঠুভাবে ভোট শেষ হওয়ায় জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা। বিএনপির জয়ে শতভাগ আশাবাদী তারেক রহমান বললেন, ভোটের মাধ্যমে দেশের মানুষ যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম। সরকার গঠনে আশাবাদ ডক্টর শফিকের। ভোটে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা দাবি জামায়াতের। জোটগতভাবে সরকার গঠনে আশাবাদী নাহিদও। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের সন্তোষ। বিবিসি, সিএনএন সহ বিশ্ব গণমাধ্যমে নির্বাচনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।